হাই, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তোমরা যদি প্রতিটা উপন্যাসের সব কয়টি পর্ব সবার আগে শুনতে চাও, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহির হয় মেঘ। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়া করতে থাকে। কাল গোসল করা হয়নি তার। শীতের মধ্যে প্রায়ই বিকালে গোসল করে, কিন্তু কাল কলেজ থেকে বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়, আর রাতে গোসল করলে সর্দি লাগার ধাঁচ রয়েছে তার। তাই সকালে উঠে মাথায় ঠান্ডা পানি দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে ভিজা চুল টাওয়াল দিয়ে মুছে নেয় মেঘ। বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়ে আছে আদ্রিয়ান। তার চোখ জোড়া বন্ধ, হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়নার একপাশে আদ্রিয়ানের ঘুমন্ত মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ তা দেখে মিটমিট করে হাসে। এরপর পুনরায় তার টাওয়াল দিয়ে তার চুলের পানি জড়ানোর চেষ্টা করতে থাকে। আয়না থেকে বিছানার দূরত্ব খুব বেশি নয়। মেঘের ভেজে চুলের বিন্দু বিন্দু কণা ছিটে যায় আদ্রিয়ানের ঘুমন্ত মুখের উপর। হঠাৎ ঘুমের মধ্যে চোখের উপর পানি পড়ায় বেশ বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে তাকায় আদ্রিয়ান। সারা মুখে পানির ছোট ছোট ফোঁটা, যার উৎস খুঁজে বের করার উদ্দেশ্যে আদ্রিয়ান চোখ খুলে তাকায়। তার ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকায়। তার দৃষ্টি যেন থমকে যায়। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ভেসে ওঠে, অপরূপ সুন্দরী। পুরুষালী কোনো কণ্ঠ শুনে আঁতকে ওঠে মেঘ। পিছনে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে, মাথা উঁচু করে হাতের উপর ভর দিয়ে মুগ্ধ হয়ে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে আছে। ওই আখি পল্লবের নেশাময় চাহনি বিমোহিত নয়তো, সবই এখন বোঝার সক্ষমতা তার হয়েছে। দুই চোখ দিয়ে আদ্রিয়ান সারা শরীর পর্যবেক্ষণ করল মেঘের। ঠোঁট কামড়ে ধরে তীক্ষ্ণ দৃষ্টি রাখে নিজ শরীরে। আদ্রিয়ানের চোখের গভীরতা অনুভব করে দূর থেকেই মৃদু কেঁপে ওঠে মেঘ। তার সমগ্র অস্তিত্বে জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। লজ্জায় তার গালে রক্তিম আভা ফুটে উঠল। বিছানায় বসে আদ্রিয়ান সব দেখছে, তার মিটমিট করে হাসছে। মেঘের দ্বারা আর সম্ভব হল না ওই নেশা ভরা দুই প্রজ্জ্বলিত চোখের দিকে তাকিয়ে থাকা। অস্বস্তি আর লজ্জায় সে দৃষ্টি সরিয়ে নেয়, এরপর সামনের দিকে পুনরায় ঘুরে যায়। আদ্রিয়ান তার বউয়ের এমন লজ্জা মিশ্রিত মুখ দেখে মৃদু হাসে। এরপর ঠোঁটে শয়তানি হাসি বজায় রেখে বেড ছেড়ে উঠে দাঁড়ায়, বড় বড় পা ফেলে এগিয়ে যায় আয়নার কাছে। আয়নার প্রতিবিম্বে আদ্রিয়ানের এগিয়ে আসা মেঘ স্পষ্ট দেখছিল। ধীরে ধীরে এগিয়ে আসে আদ্রিয়ান। এরপর মেঘের পিঠের সাথে পিঠ ঠেকিয়ে আয়নায় ভেসে ওঠা দুইজনের প্রতিবিম্বের দিকে তাকায়। উভয়ের চোখ মিলিত হয়। চুল থেকে ভেসে আসা এক মিষ্টি সুঘ্রাণে নাকে আসে আর্দ্রর। সে যেন এক ঘোরের মধ্যে চলে যায়। তার মনের মধ্যে থাকা সুপ্ত ভাসনার বহিঃপ্রকাশ ঘটায়। বাহুরদ্বয় ধরে শক্ত করে চেপে দিয়ে নিজের সাথে মিশিয়ে দেয় মেঘের শরীর। নরম মসৃণ মেঘের শরীর তার বুকের সাথে মিশে যাওয়ার সাথে সাথেই তার মধ্যে এক অদ্ভুত উন্মাদনার সৃষ্টি হয়। নিজ ইচ্ছা বা ভাসনার উপর নিয়ন্ত্রণ হারায় আদ্রিয়ান। মেঘের পরনে সাদা রঙের কামিজ ছিল। গলা বেশ ছোট, কিন্তু পিঠের অংশে হালকা ফাঁকা, সুতির ফিতে দিয়ে নকশা করা, যার উপর দৃষ্টি যায় আদ্রিয়ানের। উন্মুক্ত পিঠের উপর জমে থাকা বিন্দু বিন্দু পানির ফোঁটার দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে আদ্রিয়ান। এমন অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা বড্ড দায় হয়ে যাচ্ছে তার। মেঘের এমন মোহনীয় রূপের মায়ার অতল গহীনে হারিয়ে যাচ্ছে সে। ভীষণ লোভ হচ্ছে একবার ছুঁয়ে দিতে মেঘকে, কিন্তু কিন্তু কোনো নয়। মেঘ তার স্ত্রী, সম্পূর্ণ বৈধ তার জন্য। নিজ বিবাহিত স্ত্রীকে স্পর্শ করা অন্যায় বা পাপ নয়। তবুও একবার আদ্রিয়ান তাকায় আয়নার দিকে, মেঘের অবস্থা পরখ করার জন্য। ভয় লজ্জায় আড়ষ্টেদের চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে মেঘ। আদ্রিয়ানের ঠোঁটের কোণে মিহি হাসি ফুটে ওঠে। মনের সাথে যুদ্ধে পরাজিত হয়ে খুব সাহস দেখিয়ে তার বাম হাত এগিয়ে ছুঁয়ে দেয় মেঘের বাহুদ্বয়। জামার কাপড় শক্ত করে চেপে ধরে মেঘ। তার শরীর থরথর করে কেঁপে ওঠে। জামার পিছনের ফাঁকা অংশে খোলা পিঠে জমে থাকা পানির বিন্দু ফোঁটার উপর বৃদ্ধাঙ্গুল ছোঁয়ায় আদ্রিয়ান। এরপর মেঘের কোমর পিছিয়ে ধরে শক্ত তাকে নিজ শরীরের বাঁধনে আবদ্ধ করে নেয়। কাঁধে কুকড়ো হয়ে থাকা মেঘের ভেজা চুল সরিয়ে দেয় এক হাতে। ফর্সা ধবধবে মসৃণ ত্বক ভেসে ওঠে। সেখানে আঙুল ছোঁয়ায় আদ্রিয়ান। কিছুক্ষণ তার হাত কাঁধ থেকে পিঠ বারবার বিচরণ করায়। এরপর মাথা নিচু করে মেঘের পিঠে ঠোঁট ছুঁয়ে দিবে, তখন হঠাৎ সরে যায় মেঘ। হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায়। মেঘ জড়তা ভরা কণ্ঠে কেঁপে কেঁপে বলে ওঠে, আদ্রিয়ান, আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি রান্নাঘরে গেলাম। মেঘ তার কথা বলা শেষ করার আগেই এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। হঠাৎ এমন কাণ্ডে আদ্রিয়ান থমকে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ তার হুঁশ হয়। কিন্তু আদ্রিয়ান রাগ করে না মেঘের উপর, বরং সে শব্দ করে হেসে ওঠে আর আনমনে বলে ওঠে, লাজুক মেঘবালিকা। রান্নাঘরে কোমরে ওড়না গুজে হাতে খুন্তি নিয়ে গৃহিণীর মতো রান্না করছে মেঘ।
তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় বসানো গরম বানিতে থাকা আধসিদ্ধ ডিমের উপর। সকালের নাস্তায় পাউরুটি, ডিম আর সাধারণ ফলমূল থাকবে। আজ সাপ্তাহিক ছুটির দিন, কলেজ বন্ধ। দ্রুত রান্না শেষ করে ঘরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মেঘের। প্রায় 5 মিনিট পর ডিম সিদ্ধ হয়ে যায়। চুলা থেকে কড়াই নামায়, এরপর পাত্রে ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ ডিমের খোসা ছাড়ান শুরু করে মেঘ। সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয় আদ্রিয়ান। খুব ক্ষুধা লাগছে তার। রাতে খুব সাধারণ খাবার খেয়েছিল। গায়ে নীল রঙের গেঞ্জি আর তার সাথে পাতলা চাদর জড়িয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হয় আদ্রিয়ান। সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে ড্রয়িং রুমের কাছে এগিয়ে যায়। টেবিলের মাঝে ফলমূল সাজিয়ে রাখা হয়েছে, যা দেখে আদ্রিয়ান মুচকি হাসে। এরপর রান্নাঘরে যায়। পিছন থেকে কোমর পেঁচিয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে। এরপর তার খোঁপা চুলে মুখ গুজে দেয়। হঠাৎ এমন জড়িয়ে ধরায় এইবার ভয় হয় না মেঘের, বরং সে মৃদু হাসে। হাতে থাকা ডিমের খোসা ছাড়ান শেষ করে 2 খণ্ড করে মাঝ বরাবর করে কেটে কাচের প্লেটে সাজিয়ে রাখে। এরপর ওভেনে পাউরুটি গরম করে। আদ্রিয়ান হাতের বাঁধন সামান্য আলগা করে। পাশের টেবিলে বসে পাউরুটি 1 খণ্ড মুখে নিয়ে খেতে থাকে। হঠাৎ তার মাথায় এক দুষ্ট বুদ্ধির উদয় হয়। মুখে চিবনো অর্ধেক পাউরুটি মেঘের দিকে ইশারা করে বলে, বউ, পাউরুটি খাও। মেঘ উপরে তাকিয়ে যখন হাত বাড়িয়ে আদ্রিয়ানের ঠোঁট থেকে পাউরুটি নিতে যাবে, তখন বাড়ানো হাত সরিয়ে বাধা দেয় আদ্রিয়ান। এরপর ঠোঁট দিয়ে ইশারা করে বলে, ঠোঁট দিয়ে নাও। কড়া চোখে তাকায় মেঘ। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে আদ্রিয়ানের। বেশ আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ান। মেঘ মৃদু হেসে এগিয়ে গিয়ে ঠোঁটে থাকা পাউরুটির উপর কামড় বসায়। উভয়েই 2 পাশ থেকে একটু একটু করে খেয়ে এগিয়ে আসে। পাউরুটির সামান্য অংশ যখন বাকি থাকে, তাদের দুজনের ঠোঁট ছুঁয়ে যাওয়ার খুব কাছাকাছি সময়, তখন হঠাৎ দূরে সরে আসে মেঘ আর বলে, পাউরুটি খাওয়া শেষ। দ্রুত আদ্রিয়ান মেঘের হাত ধরে তার কাছে নিয়ে আসে। এরপর কোনো কথা উচ্চারণ করতে যাবে, তার আগেই রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা একজন নারী রাগী কটমট কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান, মেঘ, তোমরা কি করছো একসাথে? হঠাৎ কোনো নারীর কর্কশ কণ্ঠ শুনে উভয়েই চমকে যায়। পিছনে ঘাড় ঘুরিয়ে রান্নাঘরের দরজায় দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। আদ্রিয়ানের চোখে মুখে ফুটে ওঠে একরাশ বিরক্তি, অস্পষ্টতা কণ্ঠে বলে, জিয়া। রান্নাঘরের দরজায় হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে জিয়া। রাগে শরীর তার তীর তীর করে কাঁপছে। তীক্ষ্ণ দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা 2 জন ব্যক্তিকে পর্যবেক্ষণ করছে তার 2 চোখ। প্রথমে তার চোখ যায় তাদের একে অপরের হাতের দিকে, এরপর ঠোঁটে থাকা 2 জনের পাউরুটির গুঁড়ার ওপর। হঠাৎ আকস্মিক জিয়াকে দেখে মেঘু নিজেও অবাক হয়ে যায়। জিয়ার সন্দেহবোধক চাহনি নজর এড়ায় না আদ্রিয়ানের। তার চোখে মুখে ফুটে ওঠা রাগ, ঘৃণা আর খুন করে ফেলার মতো তীব্র স্পৃহা। দ্রুত আদ্রিয়ান তার হাতের বাঁধন থেকে মেঘের নরম হাত জোড়া মুক্ত করে দেয়। এরপর শান্ত হয়ে মুখে হাসি বজায় রেখে বলে, জিয়া, তুমি এখানে হঠাৎ এত সকালে? মেঘের থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায় আদ্রিয়ান। জিয়া রাগান্বিত শরীরে বড় বড় পা ফেলিয়ে এগিয়ে আসে তাদের 2 জনের কাছে। এরপর সম্মুখে দাঁড়িয়ে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে, আদ্রিয়ান, তুমি আর মেঘ এত কাছাকাছি কি করছো? মেঘের হাত কেন ধরেছ তুমি? উত্তর দাও। জিয়ার কণ্ঠে থাকা রাগ, বিদ্বেষ তার কণ্ঠে ফুটে ওঠে। আদ্রিয়ান যথাসম্ভব শান্ত আর স্বাভাবিকভাবে উত্তর দেয়, জিয়া, দেখো না, মেঘে সকালে নাস্তায় পুড়ে যাওয়া পাউরুটি তৈরি করেছে, যা খেয়ে আমার মুখ প্রায় জ্বলে যাচ্ছে। এই জন্য আমি অন্য এক পাউরুটি নিয়ে মেঘের মুখে গুজে দিয়েছি। মেঘ নিষেধ করছিল, তাই জোর করে ওর হাত ধরে খাইয়ে দিলাম।